ওকে, সো ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথটা কি ছিল যদি সহজ করে বলি, সেটা কি জাস্ট একটা চার্জ যেই ক্ষেত্রটা তৈরি করে, যে তড়িৎ ক্ষেত্রটা তৈরি করে, ওই তড়িৎ ক্ষেত্রটা আসলে কতটুকু শক্তিশালী সেটাই প্রকাশ করে। আর সেটা আমরা বের করতে পারি ফোর্সের সাহায্যে, ফোর্স পার ইউনিট চার্জ। আমরা যখন অন্য একটা ক্ষুদ্র একটা চার্জ ওই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনবো, সেই চার্জটা তার প্রতি একক চার্জে কি পরিমাণ ফোর্স অনুভব করে, সেটাই ছিল আমাদের তড়িৎ ক্ষেত্রের তীব্রতা বা তড়িৎ ক্ষেত্রের শক্তিমাত্রা, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ অথবা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। আমরা লিমিট দিয়ে কিউ নটের লিমিটটা 0 পর্যন্ত দেখাই দিছি, কারণ কি এটা দ্বারা বোঝাচ্ছে কিউ নটের মানটা হচ্ছে শূন্যের কাছাকাছি, খুব ছোট। আর এই চার্জটা খুব ছোট নেওয়ার কারণ ছিল যে সে যেন নিজে এক্সট্রা ইলেকট্রিক ফিল্ড তৈরি না করে, যাতে আমরা অরিজিনাল যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথটা জানতে চাচ্ছি সেটাতে যেন কোনো ধরনের ডিস্টার্ব না হয়, সেজন্য এই চার্জটা খুব ক্ষুদ্র হতে হবে। এই পর্যন্ত ছিল আমাদের আলোচনা। এখন যদি আমরা দেখি যে এই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ইকুয়েশনটাকে যদি আমরা আরেকটু ডিটেলসে যাই, এখানে যেমন এই ইকুয়েশন থেকে আমরা শুরু করব, ইকুয়াল টু এফ বাই কিউ নট, এটা হচ্ছিল আমাদের ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ইকুয়েশনটা। এখন আমরা তো এই যে এফ আছে, যেটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অথবা কুলম্ব ফোর্স, সেটার ইকুয়েশন জানি, তাই না? সেটার ইকুয়েশন কি? এফ সমান কি হয় বলেন তো, কে বলবে? এফ এফ ইকুয়াল টু কি বলেন? আচ্ছা, এফ ইকুয়াল টু ছিল 1/4 পাই এপসাইলন নট অথবা কে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2। আমরা এটা দিয়ে অনেকগুলো ম্যাথ করছি, মানে এটা আনএক্সপেক্টেড যে একজন বললেন না আমাকে যে এফ এর ইকুয়েশনটা কি, কুলম্ব ফোর্সের ইকুয়েশনটা কি। সো এটা দিয়ে গত ক্লাসে অনেকগুলো ম্যাথ করলাম, ঠিক আছে? তো অ্যাটলিস্ট সূত্রটা তো বলতে পারা উচিত ছিল আপনাদের কারো না কারো। এনিওয়ে, সো দুইটা চার্জের মধ্যবর্তী যেই বলটা আকর্ষণ ও বিকর্ষণ বললুক, সেই বলটা হচ্ছে কুলম্ব ফোর্স বলি, ওই ফোর্সের ইকুয়েশনটা হচ্ছে এই ধরনের। তো এখানে Q1 হচ্ছে একটা চার্জের মান, Q2 হচ্ছে আরেকটা চার্জের মান, আর হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব। সো এখানে আমরা এখন ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ক্ষেত্রে যে এফ লিখলাম, তাহলে এই এফটাও তো দুইটা চার্জের মধ্যবর্তী কাজ করতেছে। সেই দুইটা চার্জের মধ্যে একটা চার্জ হচ্ছে যেটা আমার মূল যে চার্জটা, বড় যে চার্জটা, যে এটা যার ইন্টেন্সিটি অথবা স্ট্রেংথ আমরা বের করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার কিউ, যার এই আমরা বের করতে চাচ্ছি সেটা। আর আরেকটা চার্জ হচ্ছে আমার, যেটা আমার টেস্ট চার্জ, যেটাকে আমি আমার স্ট্রেংথ মাপার জন্য আনছিলাম। তাহলে এই দুইটা চার্জ হচ্ছে আমার কিউ নট। আর এদের মধ্যবর্তী দূরত্ব যদি আমি ধরে নিই, এদের মধ্যবর্তী দূরত্ব আর, তাহলে আমরা লিখে দিতে পারি এখানে। তাহলে এখানে এফ সমান কি লিখবো বলুন তো এবার? হ্যাঁ বলেন। 1/4 পাই এপসাইলন নট। কে একজনও পারবেন না? আপনার কি কথা বলতেছেন না কেন কেউ? এখানে কোন স্তরের ইকুয়েশন কি হবে? সুজন হোসেন বলেন। হ্যাঁ বলেন। মনে নাই স্যার। আপনারা কি পড়ালেখা করেন? সত্য করে বলেন তো। জি স্যার, কিন্তু স্যার এটা ভুলে গেছি স্যার। না, এটা আসলে, এটা যদি আপনি আমাকে বলেন যে স্যার আমি পড়ালেখা করি, এটা ভুলে গেছি, এটা আসলে আমার কাছে বিশ্বাসযোগ্য কথা না। কারণ কি জানেন? এই দেখেন, গত ক্লাসের আগ পর্যন্ত দেখেন এই সূত্রটা কতবার ইউজ করছি। এই দেখেন, এই 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 এখানে ইউজ করছি 3বার। এই এই পুরো প্রশ্নটা এই সূত্র দিয়ে করতে করতে আমরা লাস্ট পর্যন্ত এইটা আসছি। কুলম্বস ল, কুলম্বস লর এই ম্যাথ, এই 1/4 পাই এপসাইলন Q1 Q2 আর স্কয়ার। দেখেন এই সবগুলো ম্যাথ ক্লাসে করাইছি, সবগুলো। এই যে Q1 Q2 আর স্কয়ার। আর দেখাবো? এই যে কুলম্বস ল, এই যে এখান থেকে শুরু করে দেখেন, এই কুলম্বস ল এখান থেকে শুরু করে এই যে আমরা ইকুয়েশনটা পাইছি, কতবার ইউজ করছি আজকে ক্লাসের আগ পর্যন্ত।
ইভেন আমি এখন এখনকার তো সাথে লিখে দিলাম যে দুইটা, এখন বলেও দিলাম যে F Q1 Q2 আর শুনেন, আমি একটা কথা সবাইকে আপনাদেরকে বলি, এখনো সেমিস্টারের শুরুর দিকে আছে, আমি চাই যে আপনাদের রেজাল্ট ভালো হোক। কষ্ট করে পড়তেছেন, আহ, অনেক ইভিনিং ব্যাচ, অনেক কষ্ট করে আপনারা সময় ম্যানেজ করে ক্লাস করতেছেন, পরীক্ষাও দিবেন ইনশাল্লাহ, সবকিছু আলটিমেটলি সেমিস্টারও শেষ হবে। কিন্তু আপনার এত কষ্ট, যদি আপনার রেজাল্টটা ভালো না হয় তাহলে কিন্তু এত কষ্ট করে আপনার মানে সেই অনুযায়ী ফল পাবেন না। তো আপনাকে একটু সিরিয়াস হইতে হবে, বুঝছেন? কারণ দেখেন, আমি আমি তো ভাইভাতে দেখা যাচ্ছে আমি কোশ্চেন করলাম, আপনি না পারলে আমি নাম্বার দিব কোথায় থেকে? তো জি স্যার, বুঝতে আপনাদের পারছি। যদি আপনাদেরকে আপনাদের জায়গা থেকে আগে আসতে হবে, বুঝছেন? না হলে পরে আমাকে ব্লেম দিবেন যে স্যার তো আমাদেরকে নাম্বার দিল না মন মতো, এই না সেই না। আমি চাই না সেটা সেরকম সিচুয়েশন যাক। আমি চাই যে আপনারা পড়ালেখা করেন, আপনারা আপনাদের ভালো রেজাল্টটা আদায় করে নিয়ে যান। যেমন এখানে ব্যাপারটা কত সহজ ছিল, যে আমি এরকম একটা একটা চার্জ এঁকে দিলাম, যে বড় চার্জ যার আমরা ইলেকট্রিক ফিল্ডটা মাপতে চাই, এখানে একটা চার্জ বললাম আর এখানে একটা চার্জ বললাম, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব বলে দিলাম। এই ক্ষেত্রে আমি কুলম্বস লটা বলতে বললাম যে ওই যে এফ এর ইকুয়েশনটা কি। তাহলে এটা না পারাটা আমার কাছে সত্যি এই পর্যায়ে এসে দুঃখজনক। কেন আমি এটা পারবো না? আমার দুইটা চার্জ, ওয়ান ওয়ান বাই, ডিভাইডেড হ্যাঁ 1/4 π/0 কিউ, ফোর কিউ বাই নট কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। টু ডিভাইডেড আই স্কোয়ার। আর স্কয়ার। আমাকে চার্জ যদি এখন দুইটা চার্জ আমার যদি Q2 Q3 থাকতো, আমি Q2 Q3 লিখতাম, যেই দুইটা থাকবে সেই দুইটা লিখবো। আমার এখানে একটা কিউ আর একটা কিউ নট, সেজন্য আমি একটা কিউ লিখলাম আর একটা কিউ নট লিখলাম। আর নিচে দূরত্ব আমার যা থাকবে তা, আর যদি থাকলে আমি আর স্কয়ার দিব, ডি থাকলে ডি স্কয়ার দিব, যেটাই থাকে সেটাই আমি লিখবো। তাহলে এই দুইটা চার্জের মধ্যে আমি কুলম্বস ফোর্সটা, আমি এই কোশ্চেনটা এটা লিখলাম। আচ্ছা, তাহলে আমাদের টার্গেট কি? টার্গেট হচ্ছে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ইকুয়েশনটা দেখা, ইকুয়াল টু এফ বাই যে কিউ নট, এফ বাই কিউ নট। তাহলে ওখানে আমরা এই ওই এফ এর মানটা বসানোর জন্য আমরা এফটা এখানে লিখলাম, যে এফ সমান আসলে 1/4 πε0 কিউ নট বাই আর স্কয়ার। তো এখন যদি আমরা এই এফ এর মানটা ওই এই ইকুয়েশনে বসায় দিই, তাহলে আমি কাটাকাটি করলে আমি ই এর একটা ইকুয়েশন পেয়ে যাব, সুন্দর একটা ইকুয়েশন পেয়ে যাব, যেটা সাহায্যে আসলে আমরা অনেকগুলো ম্যাথ করতে পারবো। সো এটা ছিল মূল ব্যাপার। এই তারপরে এখানে বলি, এখানে আরো ডিটেইলসে লেখা আছে যে এই যে আমি যে চার্জটা, বড় চার্জ যেটা আঁকতেছিলাম, সেটা হচ্ছে আমার এই প্লাস কিউ, সেটা এই একটা চার্জ এখানে আছে, এই চার্জটা তার চারপাশে একটা কি তড়িৎ ক্ষেত্র তৈরি করতেছে। একটা ছোট্ট একটা টেস্ট চার্জ কিউ নট, এই যে কিউ নট তার ওই তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখা হইলো, যেটা এই চার্জ থেকে আর দূরত্বে, মানে এটা হচ্ছে আমার আর, যেটা এই চার্জ থেকে আর দূরত্বে। তাহলে একটা হচ্ছে আমার কিউ আর একটা কিউ নট, দূরত্ব 4, তাহলে আমি এফ সমান দেখবো 1/4 πε0 কিউ নট বাই আর স্কয়ার। এবার এটাকে আমরা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের যে ইকুয়েশন ইকুয়াল টু এফ বাই কিউ, আমরা জানি ইকুয়াল টু এফ বাই কিউ নট। এখানে যেহেতু আমার বাইরে টেস্ট চার্জ যেটা আনলাম সেটা এফ বাই কিউ নট, তাহলে এফ বাই কিউ নট এখান থেকে এবার এই ইকুয়েশনটা লিখবো, ইকুয়াল টু এফ এর জায়গায় আমরা এই মানটা বসাই দেবো, এইটা বসালাম। তাহলে এখন যদি আমি কাটাকাটি করি, তাহলে এই কিউ নট আর এই কিউ নটে কাটাকাটি যাবে, ইকুয়েশনটা এরকম থাকবে, ইকুয়াল টু 1/4 πε0 কিউ বাই আর স্কয়ার। আই স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ইকুয়েশন। সো আমরা যেমন এফ এর যেমন এর এই কাইন্ড অফ এরকম দেখতে ইকুয়েশনটা পাই, যেমন কে Q1 Q2 বাই আর স্কয়ার। সিমিলারলি আমরা এখন ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ক্ষেত্রে এরকম একটা ইকুয়েশন পাই গেলাম, যে ই কে কিউ বাই আর স্কয়ার। সো এখানে পার্থক্যটা শুধু একটাই, চার্জ একটা কিউ বাই আর স্কয়ার, কারণ ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ সেটা তো একটা চার্জ দিয়ে আমি বের করতেছি, দুইটা চার্জ তো আসবে না। তাহলে ইকুয়াল টু কে কিউ বাই আর স্কয়ার। সিমিলারলি আমরা আজকে মানে পরবর্তী ক্লাসগুলোতেও দেখবো পটেনশিয়ালের মান বের করা, ইলেকট্রিক পটেনশিয়াল, সেটারও আমরা এই ধরনের ইকুয়েশন বের করার চেষ্টা করব। এগুলো দিয়ে আমরা অনেক ম্যাথ করলে, এইটা দিয়ে তো আমরা অনেক ম্যাথ করলাম আগেই কুলম্বস ফোর্স দিয়ে, এটা দিয়ে আমরা এখনই দেখব। আর এটা সামনে আমরা থিওরি পার্ট আলোচনা করার পরে তারপরে এটারও ম্যাথ আসবে। বুঝতে পারছেন সবাই একটু পর্যন্ত? জি স্যার। বুঝতে পারছি। না বুঝলে আমাকে বললেন, আমি চাই যে আমি কম পড়াবো, যতটুকু পড়াবো ততটুকু আপনি বুঝে যান, ওইটা থেকে আপনাকে প্রশ্ন করলে যেন আপনি পারেন, আপনার রেজাল্টটা যেন ভালো হয়। মানে চুপচাপ বসে থাকবেন, কোনো কথা বলবেন না, আমি সব পড়ায় চলে গেলাম, লাস্টে গিয়ে কোশ্চেন করলাম কিছুই পারলেন না, কি লাভ হইলো? আলটিমেটলি আমার কিন্তু লস নেই, আমি বড় গলায় বলতে পারবো আমার সিলেবাস শেষ, কিন্তু লস হবে আপনার, আপনি কিছু না বলতে পারলে আপনার রেজাল্টটা খারাপ হবে। সেই জন্য
আপনি যতটুকু আমি পড়াবো ততটুকু বুঝে নেওয়ার দায়িত্বটা আপনার, ঠিক আছে? যেন এরপরে এটা তো আমি বুঝতে পারবো যে আসলে আমি যে চাচ্ছি তা হচ্ছে কিনা। এই যে দেখেন আজকে প্রশ্ন করলাম কুলম্ব ফোর্স কি, সেটা পারলেন না। তো এরকম সামনে যেন না হয়, আপনার এই দায়িত্বটা নিতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সো এবার আসেন এইটা দিয়ে আমরা একটা ম্যাথ করি। হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড? ম্যাগনিটিউড শব্দের অর্থ কি? ম্যাগনিটিউড শব্দের অর্থ হচ্ছে মান বা ভ্যালু। ভ্যালু যদি বলতাম হোয়াট ইজ দ্য ভ্যালু, তাও সেটাও একই কথা। ওইটা না বলে হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড বললাম। ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ই। সো ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইর মান কত? তো ইর মান আমাদেরকে বের করতে হবে। প্রথমেই যেটা বের করতে হবে সেটা বলে দিছে। এরপর এটা বের করার জন্য আমাদেরকে কি দিল, কিছু তো দিয়ে দিবে অবশ্যই। সাজ দ্যাট যে যদি কন্ডিশনটা এমন হয় যে ইলেকট্রন প্লেসড ইন দ্য ফিল্ড উড এক্সপিরিয়েন্স ইলেকট্রিক্যাল ফোর্স ইকুয়াল টু ইটস ওয়েট। ওকে, খুব সুন্দর প্রশ্ন। কি বলছে একটু ভালো করে বোঝার চেষ্টা করে, না বুঝলে আমাকে বললেন। তো একটা ইলেকট্রিক ফিল্ড আছে এরকম, একটা চার্জ যেটা ক্রিয়েট হয়েছে, মনে করি আমি ধরে নিলাম প্লাস চার্জ। এইটার এই চার্জটার ইলেকট্রিক ফিল্ডের মানটা আমাদেরকে বের করতে হবে। এই যে ই, এই চার্জটার ইর মানটা আমাদেরকে বের করতে হবে। এটা যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি করলো ওইটার আসলে শক্তিমাত্রা কিরকম, ই বের করতে হবে। আর ই বের করার জন্য আমাকে সাহায্যকারী হিসেবে কি দিয়ে দিল, যে একটা ইলেকট্রন, অ্যান ইলেকট্রন প্লেসড ইন দ্য ফিল্ড, একটা ইলেকট্রনকে ওই ফিল্ডের মধ্যে রাখা হইলো। এই একটা ইলেকট্রন, মনে করেন এটা, এই ইলেকট্রনকে আমি ওই ওই ফিল্ডের মধ্যে রাখলাম। উড এক্সপিরিয়েন্স, এবং সেই ইলেকট্রনটা অনুভব করবে ইলেকট্রিক্যাল ফোর্স। সে একটা ফোর্স তো অবশ্যই অনুভব করবে নাকি এই দুইটার মধ্যে? তাহলে সেই ফোর্সটা, সেই এফটা, যে ফোর্সটা সে অনুভব করবে সেটা ইকুয়াল টু ইটস ওয়েট। সেটা বলছে ওই ইলেকট্রনের ওজনের সমান, ঠিক আছে? আবার রিপিট করি, যে একটা ইলেকট্রনকে আমার এই ফিল্ডের ভিতরে যদি আমি রাখি, তাহলে সেটা যেই কুলম্ব ফোর্স অথবা ইলেকট্রিক্যাল ফোর্স অথবা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যেটা অনুভব করে, সেটা ইলেকট্রনের ওজনের সমান, ঠিক আছে? তার মানে আমার এফ এর একটা ধারণা দিয়ে দিছে। তা আমরা তো ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বের করার সময় আমাদের বেশি কিছু লাগে না, এফ আর কিউ লাগে, ইকুয়াল টু এফ বাই কিউ। তো এফ যদি বলে দেয়, আর কিউ তো ইলেকট্রন, তো ইলেকট্রন চার্জ আমার জানা আছে। এনিওয়ে, সো এফ বলছে ইকুয়াল টু ইটস ওয়েট। সো ইলেকট্রনের এফ আর ওয়েট, কোনো কিছুর ওয়েট ডাব্লিউ সমান কি হয়, কি বলতে পারবেন? ওজন? ত্বরণের সমান। হ্যাঁ, ওজন ত্বরণ না, এমজি এমজি, ডাব্লিউ এমজি ফুল ভর এমই এবং এম, এমজি ভর এবং অভিকর্ষজ ত্বরণের সমান, ভর এবং ইকুয়াল টু এমজি হয় ওজন। তাহলে ইলেকট্রনের ওজনের ক্ষেত্রে কি হবে? ইলেকট্রনের ওজন হবে ডাব্লিউ ইকুয়াল টু ইলেকট্রনের মাস আর অভিকর্ষজ ত্বরণ, নাকি? ইলেকট্রিক্যাল ফোর্স তার সমান, তাহলে এফ সমান হবে এটা, এফ সমান ডাব্লিউ এটা। আর তার ইলেকট্রনের যে ভর, সে ভর হচ্ছে এটা 9.1 ইন্টু 10⁻³ কেজি। ইলেকট্রনের ভরটা হচ্ছে কত? 9.1 ইন্টু 10⁻³ আর জি তো আমরা জানি। আর কিউ নট হচ্ছে কি, ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব, ঠিক আছে? তাহলে যদি এবার এখানে দেখেন যেখানে করা আছে সেটা দেখে একটু দেখান। আমরা জানি ইকুয়াল টু এফ বাই কিউ নট, আর এফ সমান এমজি। এমজি আমি এখানে এম নিচে করে ছোট্ট করে ই দিছি বোঝানোর জন্য যে ইলেকট্রনের মাস, দিতেও পারেন নাও দিতে পারেন। তো আমি এখানে ই দিলাম, সমস্যা নাই। এরপরে মানগুলো বসাইলাম, ক্যালকুলেশন করার পরে আমার রেজাল্ট হয়ে যাবে। এই যে ইয়াটা ঠিক মতো দিতে হবে, এককটা নিউটন পার কুলম্ব। বুঝা গেছে এই ম্যাথটা? জি স্যার। জি স্যার এখন যদি এটা বুঝেন, আমি আপনাকে যে ধরনের ম্যাথ দিই ঠিক সেম ফর্মুলা, কিন্তু আমি একটু অন্য কিছু অ্যাড করে দিতে পারি, যেটা জাস্ট আপনি এটা বুঝলে আমি ওইটা দেওয়া না দেওয়া মানে আপনার জন্য সেম কথা আপনি করতে পারবেন। ফর এক্সাম্পল একটা উদাহরণ দিয়ে দিই, বলেই দিই সব। মনে করেন এখানে বললো, এই ম্যাথে বলছে যে ইলেকট্রনটা যে ফোর্স অনুভব করবে সেটা তার ওয়েটের সমান। আমি পরীক্ষা দিয়ে দিলাম যে ইলেকট্রনটা যে ফোর্স অনুভব করবে এটা ইলেকট্রনের ওয়েটের দ্বিগুণের সমান। যে ফোর্স অনুভব করবে সেটা ইলেকট্রনের ওজনের 2 গুণের সমান। তাহলে আমার কি পার্থক্য হবে? 2 mg হবে তাহলে। ওকে, দ্বিগুণ হবে হ্যাঁ, শুধু আমরা এখানে 2 mg বসাই দেব,
ঠিক আছে, কারণ এফ সমান আমার যেহেতু ওজনের ডাবল বলছে 2mg। তো আমি যদি বলি যে ইলেকট্রন, আমি একটা ইলেকট্রন রাখলাম, সেই ইলেকট্রনটা যে ফোর্সটা অনুভব করব সেটা তার ওয়েটের অর্ধেক, ওয়েটের অর্ধেক পরিমাণ ফোর্স সে অনুভব করে, তাহলে আমি এফ সমান কি লিখবো? half of হাফ mg. এমজি 0.5 mg। ঠিক আছে, তাহলে যে বুঝছে, এই যে আপনারা যারা কথা বলতেছেন তার মানে বুঝছেন সবাই, যারা বুঝে তারা, আমি এই হাফ দি 2 গুণ দি 100 গুণ দি 200 গুণ দি কোনো ব্যাপার না তার জন্য, সে এখানে সুন্দর করে সেটা বসাই দিবে, আর ইকুয়াল দিলে কিচ্ছু বসাবে না, পারবে। ঠিক আছে, কিন্তু যদি না বুঝে তাহলে এই শীট দেখে শুধু দেখলো যে ডাব্লিউ এফ সমান এমজি, এমজি দিয়ে করে ফেললো। ঠিক আছে, তাহলে কি হবে বলেন? তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, সেই জন্য সব প্রত্যেকটা জিনিস এমন ভাবে বুঝবেন যেন আপনি নিজেই মাথাটা খাটাবেন যে এখান থেকে এই কোশ্চেনটা কিভাবে ঘুরে আসতে পারে। আমি একটা উদাহরণ, কয়েকটা উদাহরণ দিলাম এখানে, কিভাবে এইটা থেকে অন্য ধরনের আসতে পারে। সিমিলারলি আপনারা চিন্তা করবেন, এরপর ওইরকম চিন্তা করে যদি মনে করেন আনসার না পান, তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, স্যার এই কোশ্চেনটা যদি এমন ভাবে আসে তাহলে কিভাবে আনসার করবো, তখন আমি ইয়া করে দিব। কিন্তু আমি তো ক্লাসে মনে করেন যদি একটা যেভাবে আছে ওইটা করাইলাম, আবার এটা যতভাবে আছে ততভাবেই করাই দিলাম, তাহলে তো আমি শেষ করতে পারবো না, আর তাহলে পরীক্ষা দেওয়ার মতো আর তেমন কিছু থাকবে না। সেই জন্য আপনারা আপনাদের জায়গা থেকে চিন্তা করবেন যে ওকে, ম্যাথ তো এটা করাইছে, এটা থেকে স্যার আসলে কি কি চেঞ্জ করতে পারে, এবং সেরকম কোনো চেঞ্জ আপনার মাথায় আসছে বাট আপনি পারতেছেন না করতে, তখন সেটা আমরা আলোচনা করতে পারি। ঠিক আছে, আচ্ছা তো আগাই। আচ্ছা এইটা বাদ দিলাম, তো এটা আমি 8 নাম্বারটা বাদ দিলাম। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, তো এটা একটু মনোযোগ দিয়ে শুনতে, মানে আপনার করতে হবে। এবং এই 9 নাম্বার আর 10 নাম্বার অ্যাকচুয়ালি একদম সেম ম্যাথ, আমি দরকার হলে এটাতে সময় বেশি দিব, কিন্তু আমি চাই যে তারপরেও একদম সবাই বুঝে যান, খুব ইম্পর্টেন্ট হ্যাঁ পরীক্ষার জন্য। আচ্ছা, তার আগে আবারও একটু রিপিট করি, এই ম্যাথ করার আগে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের এই ইকুয়েশনটাতে মাত্র বের করলাম, সেটা কি ছিল? এরকম কোন একটা চার্জ, যার আমি ইলেকট্রিক ফিল্ড বের করব, এই ই চার্জটা, সেটা এখন এই ই সমান আসলে কি হবে তাহলে আমার? F by Q. এফ বাই কিউ নট বা কিউ ওয়ান, যেটা আমি এখানে যে কিউ নট যদি টেস্ট চার্জ আনবো, টেস্ট চার্জটা পার ইউনিট চার্জে যে বল অনুভব করে সেটা বাই ওই টেস্ট চার্জ মানে ইকুয়াল টু এফ বাই কিউ নট। ঠিক আছে, আর এই এফ এ আমরা যখন কুলম্বস লর, এই দুইটার মধ্যকার কুলম্বস লর মানটা আমরা বসায় দিই, তখন আলটিমেটলি গিয়ে এই কিউ নটটা কাটাকাটি চলে গিয়ে ফাইনাল এর ইকুয়েশনটা আমরা একটু আগে যে ইকুয়েশনটা বের করে আসলাম, কে হয়ে কি হয়ে গেছিল, কিউ বাই r square. কিউ বাই আর স্কয়ার। ভেরি গুড। ঠিক আছে, সো আমাদের সোজা কথা হচ্ছে, যদি কিউ নট রিলেটেড কোনো ইনফরমেশন ম্যাথে থাকে, মানে নতুন টেস্ট চার্জটা, তাহলে আমরা এই ইকুয়েশন ইউজ করব, যদি কিউ নট রিলেটেড কোনো ইনফরমেশন থাকে। আর যদি কিউ নট না থাকে, শুধুমাত্র চার্জের মান থাকে, তাহলে তো আমরা সরাসরি এই ইকুয়েশনটা ইউজ করব। ঠিক আছে, তো আমাকে বুঝতে হবে আমার ম্যাথে কি কন্ডিশন দেওয়া আছে। আচ্ছা, তো এই জিনিসটা মাথায় রেখে আমরা এবার দেখবেন এই ম্যাথটা করি, এটা সহজ হয়ে যাবে। প্রথমে ম্যাথটা বোঝার চেষ্টা করি। টু ইকুয়াল এন্ড অপোজিট, দুইটা সমান বা বিপরীতমুখী চার্জেস অফ ম্যাগনিটিউড, যাদের মান এত কুলম্ব, আর হেল্ড 15.2 সেন্টিমিটার অ্যাপার্ট। দুইটা চার্জ আছে, এখানে একটা চার্জ, এখানে একটা চার্জ আছে, দুইটা চার্জ সমান কিন্তু বিপরীতমুখী। এরা কি করছে, এদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, এদের মধ্যবর্তী দূরত্ব কতটুক? 15.2 সেন্টিমিটার। এদের মধ্যে দূরত্ব 15 সেন্টিমিটার। তাহলে এই চার্জকে যদি আমি Q1 বলি, এই চার্জকে যদি আমি Q2 বলি, আচ্ছা হ্যাঁ, আপনার
আচ্ছা, আমার একটা ফোন আসছিল সেই জন্য আমার মিউট হয়ে গেছিল। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই দুইটা চার্জ, একটাকে আমি ধরে নিলাম Q1 আর একটাকে Q2। এদের মধ্যবর্তী দূরত্ব 15.2 সেন্টিমিটার দেওয়া আছে। এখন এই দুইটা চার্জের আমার মান দেওয়া আছে কত? 1.88 × 10⁻⁷ এত কুলম। তো একটা প্লাস হইলে আর একটা মাইনাস হবে, তাই তো? সো আমরা এখন জি স্যার। সমান দেখলাম যেহেতু 1.88 × 10⁻⁷, তো আমার Q1 Q2 দেওয়া আছে, আরও দেওয়া আছে। ওকে, একটু পর্যন্ত আমার ম্যাথে দেওয়া আছে, একটুকের কাজ আমরা মাত্র করলাম। এরপর আসি যে আমাদেরকে এবার কি করতে হবে। বলছে কি, হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ ই, এর মান বের করতে বলছে এট মিড পয়েন্ট বিটুইন দ্য চার্জেস। ওই দুইটা চার্জের যেই সংযোগ রেখা তার মাঝখানে মিড পয়েন্টে, এই মিড পয়েন্ট জায়গাটাতে এর মানটা কত সেটা বের করতে বলছে। ঠিক আছে, এটা আমার প্রথম পার্ট। দ্বিতীয় পার্টে পরে আসতেছি। আর প্রথম পার্টে একটু পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে, মানে অ্যাটলিস্ট ম্যাথে কি চাইছে সেটা বুঝতে? বুঝতে পারছি স্যার। জি আচ্ছা, স্যার। তো এটা যদি বুঝতে পারেন তাহলে আমি একটা কাজ করি, আমি বোর্ডে চলে যাই, আমি বোর্ড থেকে এটা সহজে করে নিয়ে আসি। তো আবার যদি ড্র করি, এই একটা চার্জ, এই একটা চার্জ, এবং এদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে আমার, আর এদের মাঝখানে ঠিক মিডলে, মিডলে আমাকে এর মান বের করতে হবে। ওকে, এটা আমার Q1, এটা Q2, আর এই পুরোটা হচ্ছে আমার কত? আর 15.2 সেন্টিমিটার। এটা আমার ম্যাথে দেওয়া আছে। ওকে, এবার যেহেতু মাঝখানে বলছে, তাহলে এই চার্জ থেকে এইটুক দূরত্ব কতটুক? R/2 মানে R/2। সম্পূর্ণ R/2 হ্যাঁ, R/2, তাহলে সেটা হবে আমার 7.6। মানে এটাকে যদি ভাগছি তাহলে 7.6 সেন্টিমিটার। ঠিক আছে, এটা কতটুক? 7.6 এটাও আমার 7.6 সেন্টিমিটার। ওকে, সো এটাকে যেহেতু আমরা আর বলছি, এটাকে আমরা R1 বলি, এটাকে আমরা R2 বলি। দেখেন, ম্যাথটা খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, পরবর্তী ম্যাথটা পুরোপুরি এটার মতো। তো এটা পারলে ওইটাও পারবেন। তো একটু পর্যন্ত আমাদের কোনো সমস্যা নাই। তাহলে এখন আমাদেরকে এই মাঝখান জায়গাটাতে ইর মানটা, টোটাল ইর মানটা বের করতে বলছে, ইলেকট্রিক ফিল্ডের মানটা। এখন কথা হয়েছে যে এখানে এই এই জায়গার ফিল্ড আমার, এই চার্জের জন্য ফিল্ড আছে, এই চার্জের জন্য ফিল্ড আছে নাকি, যেহেতু জি স্যার। মাঝখানে। তাহলে আমার কি করতে হবে, আমি যদি প্রথমে Q2-র কথা ভুলে যাই পুরোপুরি, ধরলাম Q2 নাই, শুধু এই Q1 এর জন্য আমি E1 বের করি। তাহলে E1 এর যে এর যে ইকুয়েশনটা, সেটা আমাদের কি ছিল? সিম্পল কে Q/R স্কয়ার, তাই না? তাহলে আমাদের E1 আর কি হবে? R1 স্কয়ার, তাই না? খুবই সিম্পল। স্যার। তাহলে আমরা এখন কে এর মান বসাবো, আর Q1 তো ওই যে আমাদের ম্যাথে দেওয়া আছে 1.88 × 10⁻⁷ কত জানো? -7। হ্যাঁ, 10⁻⁷। তাহলে আমরা Q1 এ এটা বসাবো, আর এটাকে আমরা মিটারে নিয়ে যেতে হবে, সেন্টিমিটার রাখা যাবে না, মিটারে নিয়ে যেতে হবে। তাহলে 76 সেন্টিমিটার, তো এটাকে আমার 100 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 7.6 × 10⁻⁻² করে দেব, ইন্টু 10⁻⁻² মিটার। এটা আমার কুলম, এটা মিটার। সো আলটিমেটলি, আর কে এর মান তো আমরা জানি 9 × 10⁹ এগুলো বসানোর পরে আমার যে রেজাল্ট আসবে সেটা আমি E1, তো ওই শীটে প্রয়োগ করা আছে, সমস্যা নাই। তাহলে এটা আমার E1 হইল। এই মাঝখানে আমি প্রথম চার্জটার জন্য যেই ইলেকট্রিক ফিল্ডের মানটা হওয়া উচিত সেটা পাইছি E1। এবার E1 বলে যায়, এবার E2-র কথা চিন্তা করি। Q2 চার্জের জন্য যে কতটুক ইলেকট্রিক ফিল্ড হয় মাঝখানে, তাহলে সেটা কি হবে আমার E2? বলেন কি লিখবো? E2 equals to Q2/R2²। ভেরি গুড, Q2/R2²। তাহলে এখানেও একটা ভ্যালু আসবে, তাই তো? তাহলে আমাকে জি স্যার।
প্রশ্নে বলছিল মাঝখানে টোটাল ইর মানটা কত, তাহলে টোটাল ইর মান এখন কত হবে? আমি জাস্ট দুইটা যোগ করে দিব, তাই না? স্যার E1 প্লাস E2, তাহলে এটা হবে আমাদের ফাইনাল আনসার। এবার কিছু প্রশ্ন আছে, সেটা কি জানেন? আরো কিছু দেখে আপনারা তো কেউ বললেন না, কেউ বলেন এখানে কোনো ঘাপলা আছে কিনা? স্যার বিপরীত চার্জ বিশিষ্ট এই তো ভেরি গুড, ভেরি গুড। স্যার বলছিল অপোজিট চার্জ বলছিল। অপোজিট বলছিল, আমরা তো অপোজিটের কিছু বসাই নাই এখানে, তাই না? আচ্ছা, এখন জি দেখেন স্যার। আরও সমান কিউ সমান সব জায়গায়, তাহলে যদি শুধু অপোজিট যদি বলে থাকে তাহলে এই কিউ টুর মানটা হিসেবের মধ্যে মাইনাস হওয়া উচিত। যদি আমরা কিউ ওয়ান কে প্লাস ধরি, কিউ টু মাইনাস ধরি, তাহলে এটা মাইনাস হওয়া উচিত না? স্যার একটা মাইনাস হবে। তাহলে এখানেও মাইনাস হওয়া উচিত। আবার এই মানটা আর এই মানটা পুরোপুরি সমান হবে, তাই না? জি স্যার। তাহলে একটা জি প্লাস স্যার। একটা মাইনাস যদি হয় তাহলে আলটিমেটলি এটা কত হয়ে যাবে? জিরো জিরো। জিরো হয়ে জিরো যাবে। হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এটা আসলে কারেক্ট না, জিরো হবে না। কারণ কি, আমাদেরকে ম্যাথে বলছে যে ম্যাগনিটিউড মানে মানটা বলার জন্য ওই জায়গাটাতে, তো ওই জায়গাতে আপনার একটা প্লাস চার্জের জন্য একটা ফিল্ড আছে, মাইনাস চার্জের জন্য একটা ফিল্ড আছে। আমাকে প্রশ্ন বলছে টোটাল ফিল্ড কতটুকু আছে, তাহলে আমি প্লাস আর মাইনাস সিম্বল বাদ দিয়ে আমাকে বলতে হবে এই জায়গায় এত ফিল্ড আছে, টোটাল ফিল্ড আছে। যেহেতু শুধু ফিল্ডের কথা বলছে, সেজন্য আমি প্লাসের জন্য যতটুকু ক্রিয়েট হয়েছে সেটাকে কাউন্টে আনবো, মাইনাসের জন্য যতটুকু ক্রিয়েট হয়েছে সেটাকে কাউন্টে আনবো, তারপর আমি দুইটা যোগ করে দিব। ঠিক আছে, সেই জন্য আমরা এখানে এই এই জায়গায় আসলে মাইনাস দেওয়া হয় নাই, বা আমি এখানেও মাইনাস দিই নাই, এখানেও, এই কারণে আমি মাইনাস দিই নাই, কোনো মাইনাস এখানেও আমি ইউজ করি নাই। কারণ কি, আমাকে যেহেতু শুধু ফিল্ডের মান বলছে, কারণ আমি আলটিমেটলি এখানে যদি জিরো লিখি তাহলে এটা কিন্তু কারেক্ট হয় না, কারণ ওই জায়গায় তোমার ফিল্ড আছেই, প্লাস চার্জের জন্য আছে, মাইনাস চার্জের জন্য আছে, জিরো কিভাবে হয়? সেই জন্য এই জিরোটা আসলে কারেক্ট না। শুধু ফিল্ডের মান বলার কারণে আমরা মাইনাসটা নেগলেক্ট করে আমরা শুধু জাস্ট ভ্যালু বের করে সেটা আমরা যোগ করে দিচ্ছি। ঠিক আছে, এই কারণে মাইনাসটা অ্যাড করা হয় না। তো এটা আসলে মূল ব্যাপার বোঝার। তো এখন যদি আমাকে বলে, উদাহরণ দিলাম, হ্যাঁ, এখানে তো এখান থেকে অন্য ধরনের ম্যাথ কি কি ধরনের আসতে পারে সেটাও বলে দিচ্ছি। মনে করেন এখানে তো বললো মাঝখানে, মান বের করতে, আমি যদি বলতাম যে 2/3 জায়গাতে, 3/2 জায়গাতে ইলেকট্রিক ফিল্ড, হ্যাঁ, ফর এক্সাম্পল, তখন কি হইতো? নয়েজ কাছ থেকে আসতেছে। সাইদ আজহারুল হক, আপনার কি সমস্যা? স্যার তিন বার ভাগ করে দিও, এক্সট্রা স্যার। নয়েজ মিউট থাকি সবাই। এই সাইদ আজহারুল হক, এই ওনার মিউট হচ্ছে, হচ্ছে, এই আবার করতেছে। আমি আনমিউট করে দিয়ে মিউট করে দিয়েছি, আনমিউট করে, ঠিক আছে, এখন আর নাই। তাহলে এই ম্যাথটার কথা আবার বলতেছিলাম যে এখানে তো আমরা তখন দেখলাম যে মাঝখান জায়গাটাতে ইলেকট্রিক ফিল্ডের মানটা কত হয় সেটা বের করলাম, ওকে। কিন্তু আমি এখন প্রশ্ন বলে দিলাম মাঝখান না, জায়গাতে। এই সাইদ আজহারুল হক, আপনার সমস্যা কি? দেখেন আমি বারবার মিউট করতেছি, সে আনমিউট করতেছে, আমি ক্লাস থেকে এখন ইয়ে করে দেবো, আউট করে দিতে বাধ্য হবো। বারবার মিউট করতেছি, সে আনমিউট করে এই কোথায় জানি কি কথা বলতেছে। আচ্ছা, তো আমি যদি বলতাম যে Q1 এর মনে করেন 2/3 জায়গায় এদের ডিসটেন্স যেটা আমাদের টোটাল আর ছিল, সে বললাম যে আর এর Q1 এর কাছাকাছি যে 2/3 যে পার্টটা, মানে 3/1 জায়গা বলে দিলাম 1/3, বললাম এই 1/3 জায়গাতে মান বের করো। যদি একটু কঠিন হয়ে যায়, তো কঠিন দিন না পরীক্ষা, তারপর জাস্ট আপনাদেরকে বলতেছি কি ধরনের চেঞ্জ হতে পারে। বললাম যে এই 1/3 জায়গা যেটা আছে, সো 1/3 অফ আর, এই জায়গায় ইলেকট্রিক ফিল্ডের মান বের করো। তাহলে আমার জন্য সহজ, কারণ কি আমি টোটাল আর জানি, আর এর 3/1 হবে আমার এই R1, আর বাকি যতটুকু থাকবে ততটুকু আমার R2 হবে, তাই না? সো আমার তো সোজা কথা, আমার আর এর মান দেওয়া আছে এইখানে, আমার ওই মাঝখানের যেই কন্ডিশনে দুক না কেন, যে মাঝখান জায়গাতে এর মান বের করো অথবা 1/3 জায়গাতে করো, 2/3 জায়গাতে করো, সেটা আমার জন্য কোনো ব্যাপার না, কারণ আমার টোটাল আর মানটা দেওয়াই আছে। সেই অনুযায়ী আমরা এই একবারে E1 আর একবার E2 বের করে যোগ করে দিলে আমাদের হয়ে যায়। কোন সমস্যা আছে এই জায়গায় আপাতত একটু আলোচনায়? জি না স্যার। না স্যার। না স্যার। তাহলে এটা দেখেন, এবার এখানে আর একদম ডিটেইলস করা আছে। তো Q1 দেওয়া আছে, Q2 দেওয়া আছে। কেউ যদি এখানে মাইনাস দিতে চান দিতে পারেন, কিন্তু এখানে মাইনাস দেন অসুবিধা নেই, কিন্তু সেটা পরে ইয়ে করা হবে, অমিট করে দেওয়া হবে।
ডিসটেন্সটা পরে সেটা দেওয়া যাবে মাইনাসটা। এই যে আমি এখন যা বলতেছি তাই করেন। মাইনাস মনে করেন আমি মাইনাস দিলাম, মাইনাস না দিলে তো কোনো সমস্যা নাই, মনে করেন মাইনাস দিলাম, আপনি প্রশ্নের মতো প্রশ্ন বুঝে প্রশ্নের মতো করে আপনি লিখলেন যে সমান এমন অপোজিট, মাইনাস দিলাম, ওকে দিলাম, তাহলে ডিস্টেন্স আরটাকে আমরা ইয়ে করে ফেলবো, সেন্টিমিটার থেকে মিটারে নিলাম। মিড পয়েন্ট যে ডি সমান r/2 করলাম, এখানে ডি দিছে আর কি, আমরা ওই r1 r2 দিছিলাম, এখানে d1 আর দুইটা যেহেতু সমান দুইটাকে ডি লিখছে, অসুবিধা নেই, আপনি r1 r2 লিখতে পারেন বা এখানে যেভাবে আছে ডি সেটাও লিখতে পারেন, সবভাবে হবে। টোটাল ইলেকট্রিক ফিল্ড দেখেন ই, টোটাল ইলেকট্রিক ফিল্ড একটা ই প্লাস আর ই মাইনাস এভাবে দিছে, আমরা E1 E2 বলছিলাম, এখানে ই প্লাস আর ই মাইনাস দিছে এবং একটা সিম্বল দিছে, এই সিম্বলটা কি? দুই টান দিয়ে দেওয়া, মডিউলাস। ওকে, মডুলাস, ভেরি গুড। মডুলাসের মিনিং কি? জি স্যার, মডুলাস। মডুলাসের মিনিং হচ্ছে কি, ভিতরে প্লাস থাকুক আর মাইনাস থাকুক, যেটাই প্লাস থাকুক আর মাইনাস থাকুক সব প্লাস। সব প্লাস। তো দেখেন আমাদের এখানে যদি আমি মাইনাস দিই, আমার এই ই মাইনাসের মান মাইনাস হবে, তাই না? যেহেতু আমি মডুলাস বসাই দিচ্ছি, স্যার। তাহলে আমার আলটিমেটলি গিয়ে সেটা ফাইনালি গিয়ে প্লাসে হয়ে যাবে। তো আপনি এখানে মাইনাস দিতে পারেন, Plus. কোনো সমস্যা নাই, কিন্তু মডুলাস দিয়ে সেটাকে আউট করে দেওয়া হবে। সো টোটাল ইলেকট্রিক ফিল্ড ই প্লাস ই মাইনাস আমরা এভাবে লিখলাম, আপনি E1 E2 দিতে পারেন, কোনো সমস্যা নাই। ফোর্স অন ইলেকট্রন প্লেসড এট দ্য সেম, ওকে, সেটা 2 নম্বরের, এটা 2 নম্বরের অংশটা, এটা এখন বাদ দিই। তাহলে ই প্লাসের জন্য কে Q1/d স্কয়ার করলাম, এত আসলো। ই মাইনাসের জন্য কে Q2/d স্কয়ার করলাম, এত আসলো। এই যে ভ্যালুটা এখন ক্যালকুলেশন করে আসছে, সেটা একদম মানে ক্যালকুলেশনে ঝামেলা থাকতে পারে, মানে হুবহু নাও মিলতে পারে, আপনাদের যদি করে দেখেন সেটা কোনো সমস্যা নাই, মিলতে হবে, মানে এটাই পরীক্ষা আসবে সেটা কোনো দরকার নাই, আপনার পরীক্ষার সময় ঠিকমতো ক্যালকুলেটর চাইপা রেজাল্ট বাই করতে পারলেই হবে। তো ই প্লাস ই মাইনাস পেয়ে গেলাম, এরপর যোগ করে দিলাম, আমাদের রেজাল্টটা হয়ে গেল। ঠিক আছে, জি আশা স্যার। করি কারো সমস্যা নাই। এবার আসেন 2 নম্বরে ছোট্ট একটু পার্ট আছে। হোয়াট ইজ দ্য ফোর্স অ্যাক্ট অন ইলেকট্রন প্লেসড হিয়ার? ওই যে মাঝখান জায়গাটাতে বলছে কি, সে ওই জায়গাটাতে যে আমি একটা ইলেকট্রন রেখে দিই, তাহলে সেই ইলেকট্রনটা কি পরিমাণ ফোর্স অনুভব করবে। ঠিক আছে, ইলেকট্রন রেখে দিলাম মাঝখান জায়গাটাতে, সেই ইলেকট্রনটা কি পরিমাণ ফোর্স অনুভব করবে মাঝখান জায়গা। তাহলে এখন মাঝখান জায়গাতে ইর মান তো আমরা মাত্রই বের করলাম নাকি? জি স্যার। তো ইর জি, স্যার। মানটা আমরা জানি। আবার যেহেতু ইলেকট্রন রাখবো, তার মানে ইলেকট্রনের চার্জও আমরা জানি, মানে কিউ মান যেটা, সেটাও আমরা জানি। আর তাহলে আমরা এই একটা সূত্র জানি না, ইলেকট্রিক ইকুয়াল টু এখানে মানে ইকুয়াল টু F/Q। F/Q, তাহলে ওইখান থেকে আমি F ইকুয়াল টু কিউ করে ফেললাম, কেউ ক্লাস হচ্ছে কিউ তো ই তো আমি মাত্র বের করলাম এটা, আর কিউ আমার ইলেকট্রনের চার্জ যেটা, সেটা এই যে 1.6 × 10⁻⁹ করলাম। এখানে আপনি মাইনাস দিতে পারেন, কারণ এটা তো আর, এটা আমার ফোর্সের মান, এটা অন্য কোনোর সাথে ইয়ে হইতেছে না, জাস্ট ইলেকট্রনের চার্জ মাইনাস। জি স্যার। তো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছেন আপনারা, কোনো জায়গায় সমস্যা নাই। যদি না থাকে দেখেন, এটা নরমালি ক্লাসে করতে দিই, বা ডে ব্যাচের ছেলেমেয়েদের দেখা যাচ্ছে যে এটা স্যার করায়ও না। ই প্লাস ই মাইনাস ওইটা E1 E2 যদি ধরি সেক্ষেত্রে মডুলাস কি দেওয়া মডুলাস লাগবে? দিতে হবে না, মানে মডুলাস দিতেই হবে, কারণ আপনার E2 তো মাইনাস আসবে মডুলাস যদি না দেন। ঠিক আছে, মডুলাস যদি মানে না মাইনাস ওঠানোর জন্য মডুলাস ব্যবহার করতেই হবে। 1 আর 2 জায়গায় আপনি, মানে এখানকার প্লাসের জায়গায় আপনি 1 দিতে পারেন, মাইনাসের জায়গায় 2 দিতে পারেন, কিন্তু মডুলাস তো আর প্লাস আর মাইনাসের জন্য, জি জি মডুলাস হচ্ছে যে আপনার ওই জি স্যার। মাইনাসটা আউট করার জন্য, সেটা মডুলাস দিবেন, সেটাই ভালো হয়। ওকে স্যার। আচ্ছা, এই ম্যাথ দেখেন, এই ম্যাথটা সেম ওইটার মতোই, কিন্তু একটু ইয়ে আছে, একটু চিন্তা করার ব্যাপার আছে। নরমালি ডে ব্যাচে ছেলেমেয়েদের করাই না, এটা ডাইরেক্ট পরীক্ষায় দিই, কিন্তু আপনাদেরকে আমি করাবো ভাবছি। সো একটু পড়ে দেখেন তো বোঝা যায় কিনা, জাস্ট একবার একটু পড়ে দেখেন। আচ্ছা, আগের অঙ্কটা তো সবাই খুব ভালো করে বুঝছেন আমি বিশ্বাস করি, সো এইটাতে বলতে পারবেন। সবাই একটু দেখেন, দেখে একটু আমাকে বলেন যে কিভাবে কি করা যায়। জি স্যার। দুইটা চার্জ দেওয়া আছে, এ আর বি, মান দেওয়া আছে 16 কুলম্ব এবং 25 কুলম্ব, আর দুইটা ডিসটেন্স দেওয়া আছে, বলছে যে এটা দুইটার কোন পয়েন্টে চার্জ সেম হবে, সমান হবে, চার্জ এটা সেম হবে নির্ণয় বলছে, করতে বলছে। চার্জ সেম হবে বলে নাই। এই আব্দুল্লাহ আল মাহমুদ, আপনি শুনতেছেন? আব্দুল্লাহ আল ইলেকট্রিক মাহমুদ, ফিল্ড
আব্দুল্লাহ মাহমুদ, আপনি আমাকে শুনতেছেন? আব্দুল্লাহ মাহমুদ, এখানে বলছে ইলেকট্রিক্যাল ফিল্ডের চার্জটা সেম হবে আর কি। না, চার্জ সেম হবে বলে নাই। দেখি, হ্যাঁ ইসরাফিল আপনি বলেন। স্যার এখানে তো ইলেকট্রিক ফিল্ডে আর ইলেকট্রিক ফিল্ডের চার্জ হ্যাঁ হ্যাঁ, ইকুয়াল হবে তাই বলা আছে। লাস্ট লাইন দেখে সবাই একই কথা বলতেছে না, চার্জেস উইল বি সেম, চার্জেস উইল বি সেম, এটা দেখেই বলতেছেন না। ঠিক আছে, এটা স্যার আসলে আমি একটু তো পরে আসছি চার্জের তো, কারণে ইলেকট্রিক ফিল্ডটা কোথায় সমান হবে? এই তো এতক্ষণ পরে আমি মূল কথাটা আসছে যে চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডটা কোথায় সমান হবে সেটা। হ্যাঁ এবার ঠিক হয়েছে কথা। জি স্যার। হ্যাঁ ইসরাফিল আপনি একটু পরে জয়েন করছেন তাই বলতেছেন। জি স্যার আমি আসলে পুরো অঙ্কটা বুঝতে পারিনি আর কি, পুরো ম্যাথটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা বোঝার চেষ্টা করেন, আমারটা না বুঝলে। জি ঠিক আছে, স্যার। তাহলে আমরা আমি 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 বলতেছি এটা কি বলছে, টু স্মল স্পেয়ারস। স্পেয়ার হচ্ছে মানে গোলক চার্জ, চার্জটাকে এখানে স্পেয়ার আকারে মানে গোলক আকারে চিন্তা করা হইতেছে, ওগুলোর নাম দেওয়া হয়েছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। আর গিভেন চার্জেস অফ 16 কুলম আর 25 কুলম। তো এখানে আমি একটু চেঞ্জ করি, যেভাবে করা আছে সেভাবে আমি রাখি আপাতত। মনে করেন দুইটা চার্জ আছে, একটা 9 কুলম আর একটা 16 কুলম রেসপেক্টিভলি। ইফ দ্য ডিসটেন্স বিটুইন টু স্পেয়ারস, এই দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব যদি 0.28 মিটার হয়। সো আগে সিনটা এঁকে নিই। এখানে একটা চার্জ, এখানে একটা চার্জ আছে এবং এদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে আমার 0.28 মিটার, যেটা আমরা আমাদের আর বলতেছিলাম। আর এটাকে আমার 9 কুলম Q1, Q1 আমার 9 কুলম আর Q2 আমার দেওয়া আছে 16 কুলম। এটা জাস্ট আমার ম্যাথে এইটুক দেওয়া আছে। এরপরে দেখতে হবে কি, দেন এট হোয়াট পয়েন্ট ইন দ্য লাইন, এই লাইনটা সংযোগকারী যে রেখাটা, ওই লাইনটার কোন বিন্দুতে, এট হোয়াট পয়েন্ট মানে কি কোন বিন্দুতে, ইন দ্য লাইন ওই লাইনের, জয়নিং দ্য টু স্পেয়ারস, দুইটা স্পেয়ারকে সংযোগকারী লাইনের কোন বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দ্য চার্জেস উইল বি সেম। ইলেকট্রিক ফিল্ড সেম হবে ডিউ টু, ডিউটি শব্দ অর্থ কি মানে কারণ বা দরুন। কারণে মানে চার্জের দরুন ইলেকট্রিক ফিল্ডের মানটা কোথায় সেম হবে। সবাই বারবার চার্জ সেম হবে, চার্জ সেম হবে বলতেছিলেন, এই লাইনটা তো সেরকম বলে না। এই লাইনটা বলতেছে ইলেকট্রিক ফিল্ড এর মান ডিউ টু দ্য চার্জেস, চার্জের জন্য সমান হবে ইলেকট্রিক ফিল্ডের মান, নট চার্জের মান। তার মানে কি এই লাইনটার কোথাও একটা পয়েন্ট আছে, এখানে যদি হোক বা এখানে যদি হোক, এরকম একটা জায়গা আমাদেরকে বের করতে বলছে যেখানে এই ইলেকট্রিক ফিল্ডের মান সেম হবে। তার মানে হচ্ছে E1 আর E2 মান, টু হবে। E1 আর E2 মান আমরা সমান পেয়ে যাব এই লাইনের যে কোনো একটা জায়গাতে। ঠিক আছে, সেই জায়গাটা কোনটা সেটা বের করতে বলছে আমাদের। তো পারবেন? জি স্যার। তাহলে একটু বলেন তো, একটু বলতে মানে করতে তো আর দেখাইতে পারতেছেন না, না আইডিয়া দেন কিভাবে করা যায়। স্যার দুইটা চার্জ বসাবো দুই পাশে আর ডিসটেন্স দেওয়া আছে 0.28। হ্যাঁ এখন যেহেতু একটা নির্দিষ্ট বিন্দু বলছে, আমরা ওই বিন্দুটা ধরে নিব একটা বিন্দু, কিন্তু আমরা ওই দুইটা চার্জ থেকে ওই বিন্দুটার দূরে ডিসটেন্স কতটা আমরা জানি না, কিন্তু টোটাল ডিসটেন্সটা জানি। এই কারণে আমরা একটা ডিসটেন্স x ধরে নিব আর একটা ডিসটেন্স টোটাল থেকে x বাদ দিলে যা হবে তা হবে। ওকে, তারপরে ওই ওই পয়েন্টটা থেকে ওই পয়েন্টটার সাথে প্রথমে Q1 এটার একটা ইকুয়েশন বের হবে আর Q2 এর সাথে একটা ইকুয়েশন বের হবে, দুইটা ইকুয়াল করলে পরে x এর মান বের হবে। ওকে পরে ভেরি x এর গুড, মান বসায় দিলে তাহলে ডিসটেন্সটা বের হবে। ওকে ভেরি গুড। ঠিক আছে, উনি বুঝছে ভালো করে, তাহলে আমি অন্যদের জন্য বলি। ম্যাথে আমাকে বলছে এরকম দুইটা চার্জ আছে এবং এদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 0.28 মিটার। ঠিক আছে, এখন বলছে এদের কোন জায়গাতে ইলেকট্রিক ফিল্ডের মান সমান হবে দুইটা চার্জের জন্য। তাহলে আমি এখন তো জানি না কোন জায়গাতে, সেটা আমাকে বের করতে হবে। আমি ধরে নিব, ধরে নিলাম যে ঠিক এই জায়গাতে, এই জায়গাতে ইলেকট্রিক ফিল্ডের মান সমান হবে, যেটা আমার এই পয়েন্ট থেকে x দূরত্বে। ঠিক আছে, তো x দূরত্বে কোন একটা পয়েন্ট আমি ধরে নিলাম যেটাতে আমার ইলেকট্রিক ফিল্ডের মান সমান হবে। ওকে,
তাহলে sir. এবার বলেন তো এই দূরত্বটা কতটুকু আমার? তো এটা আমার 0.28 টোটালটা থেকে এটা মাইনাস করে 0.28 থেকে আমি আমার ওই এক্সটা বাদ দিয়ে দিলে হয়েছে, ঠিক আছে? তাহলে এখানে এখন আমি এই জায়গাতে যে E1 হবে, E1 লিখতে চাই, তাহলে E1 কত লিখবো বলেন? Q1 Q1 by divided by x x square. x স্কয়ার, ভেরি গুড। এবার এই জায়গাতে আমি E2 লিখতে চাই, কে Q2, Q2 divided by 0.28 minus x whole square. ওকে, ভেরি গুড। এই তো সবাই মনোযোগী হয়ে গেছেন, ভালো রেসপন্স করতেছেন। এমন রেসপন্স করলে ভালো লাগে যে সবাই আমার ক্লাসটা শুনতেছে, বুঝতেছে। জি স্যার। তাহলে E1 আর E2 আমি এইভাবে লিখতে পারলাম। আমার টার্গেট কি আসলে x এর মানটা বের করা, তাই না? যে কোন জায়গাতে স্যার। আসলে জি, সমান স্যার। হবে। তাহলে প্রশ্নে আবার দিয়ে দিচ্ছে যে ওই জায়গাটাতে আসলে সমান হবে। তাহলে আমি এখন জি, কি স্যার, করব? equal। জাস্ট E1 আর E2 আমরা সমান করে দেব, আর কিছুই না। তাহলে প্রশ্ন মতে আর কি, আমরা যখন বাংলায় ম্যাথ করতাম তখন লিখতাম না প্রশ্ন অনুসারে, তো প্রশ্ন মতে সেরকম আর কি। তো E1 সমান E2 লিখলাম, দ্যাট মিন্স আমার এটা সমান এটা লিখবো। এবার এখান থেকে যে সবই Q1 আর Q2 এর মান তো আমরা জানিয়ে, k এর মানও জানি, সবগুলো বসানোর পর আমার x এর মানটা চলে আসবে। আছে জি তো স্যার। করা আছে, আমি করানোটাও দেখাচ্ছি, আবার শীটে সবই করা আছে। তো দেখেন, একটু লেখাও লিখতে হবে আর কি। লেট, এই যে আমরা ধরে নিলাম যে x দূরত্বে, সেটাকে আমি একটু ধরে নিতে হবে। লেট at a distance of x from point A the electric field due to the both charges will be equal, so according to the condition বা according to the question, যাই লিখেন না কেন আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে, তো এটা করলে এটা কাটাকাটি যাবে, বাকি এটা থাকে ক্যালকুলেশন করার পর এটা আসবে। তাহলে এবার আপনারা বলেন তো এই কোশ্চেনটাকে ঘুরাইয়া বা অন্য কোন ভাবে দেওয়া যায়? মনে করেন আপনি এখন আপনার স্টুডেন্টের জন্য প্রশ্ন করবেন যে আপনি জানেন যে ক্লাসে হুবহু এটা করাইছেন, এখন এটা হুবহু দিলে তো স্টুডেন্টরা এখানে দেখে দেখে সুন্দর করে ফেলবে, তাহলে তো আপনি যাচাই করতে পারবেন না কে পারে কে পারে না। তাহলে বলেন তো কি করা যাইতে পারে এই কোশ্চেন একটু অন্যভাবে? স্যার সেম না দিয়ে 1/3 বা এটার সমান এরকম দেওয়া যায় কি? দুই পক্ষ যখন ইকুয়াল লিখছি। ওকে, ভেরি গুড। একটা বলা যায় যে এই লাইনের এমন জায়গায় বের করো ইলেকট্রিক ফিল্ডের মান যে জায়গায় একটা ইলেকট্রিক ফিল্ডের মান আরেকটা ইলেকট্রিক ফিল্ডের ডাবল হবে, ঠিক আছে? এরকম বলা যায়। তাহলে আপনি সেই জায়গায় এখানে আমরা যেমন E1 সমান E2 সরাসরি লিখে দিচ্ছি, আপনি ওখানে কি করবেন? E1 সমান 2E2 দিবেন, যেহেতু ডাবল, তাই না? 2e2 হবে। জি স্যার। স্যার তো এটা করা যায়। আর ডিজিট তো চেঞ্জ করাই যায়, ডিজিট তো সেটা তো আর ব্যাপার না, ডিজিট চেঞ্জ করে তো অবশ্যই আসবে, কিন্তু এরকম কন্ডিশনও কিছু চেঞ্জ হইতে পারে। যে পারে সে সব ধরনেরই পারবে, কারণ সব রকম পারবে, মানে এমন কিছু আমি পরীক্ষা আসলে দিব না অ্যাকচুয়ালি, যে বলতেছি কিভাবে অন্য কিভাবে আসতে পারে সেগুলোও খুব কম দিই, কিন্তু দুই একটা তো আসলে রাখতেই হয়, কারণ যে A+ পাবে সে ওইটা আনসার করবে, A+ তো সবাই পায় না, ঠিক আছে? তো কিছু এরকম রাখতে হয়, কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে যে মোটামুটি এরকম ডাইরেক্টই আসে। কিন্তু সেই এখন আপনারা যখন ক্লাস করবেন আপনাদের সবারই তো টার্গেট থাকা উচিত যে আমি সর্বোচ্চ মার্ক পাবো এই কোর্সে। সেই জন্য আমারও টার্গেট হচ্ছে কি, যেন প্রত্যেকেই সর্বোচ্চ মার্ক পায় এরকম ভাবে পড়ানো। তারপরে এটা তো ন্যাচারাল যে সবাই A+ পাবে না, সবাই ওইরকম সিরিয়াসও না, সেই জন্য আমি যতভাবে দরকার সেভাবে আমি আলোচনা করি। ওকে, সো এই ম্যাথ এটা কি বলছে? আচ্ছা, ওকে, সো আমরা এবার একটু ইলেকট্রিক ফ্লাক্স নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, সো এতক্ষণ আমরা ইলেকট্রিক ফিল্ড নিয়ে দেখলাম, তারপর ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ কিভাবে নির্ণয় করা যায় সেটা বলতে কি বোঝে সেটা দেখলাম। এবার নতুন একটা টার্ম হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স, ঠিক আছে? সো এটা সহজ, আমি একটু সিম্পলি আগে আমার ভাষায় বলি, তারপরে আমরা এখানে হয়তো বা যা লিখে আছে সেটা পড়ার চেষ্টা করব। প্রথমে হচ্ছে যে কি, মনে করেন একটা ইলেকট্রিক ফিল্ড আছে, ওই ইলেকট্রিক ফিল্ডের একটা নির্দিষ্ট এরিয়া আপনি একটা নির্দিষ্ট জায়গা বিবেচনা করতে চান, ঠিক আছে? একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা নির্দিষ্ট জায়গা আমরা ইলেকট্রিক বিবেচনা করলাম, ঠিক আছে? তাহলে ওই জায়গা দিয়ে যে এখানে যদি এই ফিল্ডটা যদি প্লাস চার্জের জন্য হয়ে থাকে, ধরে নিলাম যে প্লাস চার্জের ফিল্ড পুরোটা, তাহলে এই চার্জ থেকে কি তড়িৎ বলরেখাগুলা
ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলা কি যাচ্ছে না চারদিকে, এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, ইলেকট্রিক ফিল্ড তো এইভাবেই হচ্ছে। তাহলে এই তড়িৎ বলরেখা আমার এই যে যদি যদি আমি একটা নির্দিষ্ট এরিয়া বিবেচনা করি তার মধ্যে দিয়েও আমার তড়িৎ বলরেখাগুলো পাস হচ্ছে, ঠিক আছে। এখন ফ্লাক্স কি? ফ্লাক্স হচ্ছে কি যে আমি একটা নির্দিষ্ট সারফেসের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ বলরেখাগুলো পাস হচ্ছে তার একটা মেজারমেন্ট, ঠিক আছে। একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা নির্দিষ্ট এরিয়া যদি বিবেচনা করি, সে এরিয়ার মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ রেখাগুলা বা তড়িৎ বলরেখাগুলা পাস হচ্ছে তার একটা মেজারমেন্ট। তো এটা দ্বারা আমি আসলে কি এই মেজারমেন্ট থেকে আমি কি ধারণা করতে পারি, যেমন আমার যদি ফ্লাক্সের মান বেশি হয়, দ্যাট মিনস আমার যদি এই তড়িৎ বলরেখাগুলোর সংখ্যা বেশি হয়, তার মানে এই ফিল্ডটা বা এই চার্জটা একটা শক্তিশালী চার্জ বা ফিল্ডটা একটা শক্তিশালী ফিল্ড, যে কারণে তড়িৎ বলরেখার সংখ্যা বেশি। তাহলে ফ্লাক্সের মান, ফ্লাক্সকে আমরা ফাই দিয়ে প্রকাশ করি, ইলেকট্রিক ফ্লাক্সের ক্ষেত্রে ফাই ই লিখি। তাহলে এই ফাই ইর মান যদি আমি অনেক বেশি পরিমাণে পাই, বড় কোনো ফাই ই হয় আমার, তার মানে আমি বুঝতে পারতেছি যে এখানে যে চার্জটা আছে আসলে চার্জটাও বড় মানের, আর সাথে সাথে ইলেকট্রিক ফিল্ড যেটা সেটাও আমার শক্তিশালী একটা ফিল্ড, ঠিক আছে। আবার আমি যদি বলি যে আমার ফ্লাক্সের মানটা খুব দুর্বল একটা ফ্লাক্স পাইলাম, আচ্ছা, দ্যাট মিনস খুব কম পরিমাণে তড়িৎ বলরেখাগুলো আমার পাস করতেছে এর মধ্যে দিয়ে, তখন কি হবে আলটিমেটলি আমার এই যে এটা দ্বারা বোঝাচ্ছে যে আসলে চার্জ যেটা ফিল্ডটা তৈরি করতেছে ওইটা আসলে খুব দুর্বল একটা চার্জ, এবং সাথে সাথে ফিল্ডটাও আসলে দুর্বল একটা চার্জ। তাহলে এটা হচ্ছে জাস্ট ফিজিক্যাল মিনিং। যে আবারও রিপিট করি, যদি প্রশ্ন করা হয় ফ্লাক্স কি, তাহলে সুন্দর করে এভাবে আনসার করবেন যে ফ্লাক্স হচ্ছে তড়িৎ ক্ষেত্রের একটা নির্দিষ্ট সারফেসের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ বলরেখাগুলা পাস করতেছে তার একটা মেজারমেন্ট, ঠিক আছে। ওই ফ্লাক্সের মান যদি বেশি হয় সেটা থেকে আমরা বুঝতে পারি যে ওই চার্জটা একটা বড় ধরনের চার্জ এবং স্ট্রং চার্জ, এবং ওর থেকে যে ফিল্ডটা তৈরি হইতেছে সেটা একটা স্ট্রং ফিল্ড। অন্যদিকে যদি আমি ফ্লাক্সের মানটা যদি কম পাই, দ্যাট মিনস যে চার্জটা আছে সেটা একটা উইক চার্জ, এবং ওই চার্জ থেকে যে ফিল্ডটা তৈরি হয়েছে সেটাও একটা উইক ফিল্ড, ঠিক আছে। সো একটু বোঝা গেছে আপাতত? জি স্যার। জি স্যার। ওকে, গুড। তাহলে এবার আসি ফ্লাক্সকে আমরা কিভাবে মেজার করব। মানে ফ্লাক্স তো বললাম যে তড়িৎ বলরেখার সংখ্যা, এখন সংখ্যা বা এটা আমরা আসলে কিভাবে মেজার করব ফ্লাক্সটা সেটা আসে। তো সেটা আসার আগে এখানে একটু পড়ি, যে কথাগুলো বললাম সেখানে একটু পড়ি। কি বলছে, দ্য নাম্বার অফ ইলেকট্রিক লাইনস অফ ফোর্স, লাইন তড়িৎ বলরেখা, ইলেকট্রিক লাইনস অফ ফোর্স পাসিং নরমালি থ্রু সার্টেন এরিয়া, একটা নির্দিষ্ট এরিয়া দিয়ে যে পরিমাণ নাম্বার অফ, যে পরিমাণ সংখ্যা পাস করতেছে সেটাকে আমরা বলি ইজ কল্ড ইলেকট্রিক ফ্লাক্স। আমি যে কথাটা বললাম সেটা ইংলিশেও আছে, সুন্দর করে। ইট ইজ মেজার্ড বাই প্রোডাক্ট অফ এরিয়া। ওকে, কিভাবে মেজার করা হয় সেটা পরে আসতেছে। ওকে, সো এখন আমি কি করব, আমি একটু বোর্ডে যাই, সেটা থেকে এসব বোঝাই, সেটাই সহজ হবে। তাহলে ফ্লাক্সটা আমরা কিভাবে মেজার করতে পারি সেটা এখন আমরা দেখতে যাচ্ছি। তাহলে ফ্লাক্স মেজার করতে হলে আমরা প্রথমে যে ইলেকট্রিক ফিল্ড যেটা আছে সেই ভ্যালুটা নিতে হবে, তার সাথে গুণ করতে হবে। কি গুণ করতে হবে সেটা আগে ফিগারটা এঁকে দেখি। সো এটা আমার ফিল্ড, এটার মধ্যে আমার নির্দিষ্ট এরিয়া আমি বিবেচনা করলাম। এই যে সারফেস এরিয়া আছে সেটার এরিয়া আমি মনে করলাম এ, মানে এটার এরিয়া হচ্ছে এ, যে এরিয়াটা আমি বিবেচনা করতেছি, ঠিক আছে। তাহলে এখানে তো ইলেকট্রিক ফিল্ড লাইনস গুলো পাস হচ্ছে, তো আমি একটা বিবেচনা করছি, এটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, ই ডিরেকশন, ঠিক আছে। আর এইটা ভিতরেরটা হচ্ছে আমার এ সারফেস যেটা, তো এটা হচ্ছে আমার এ, সুন্দর হচ্ছে না, এই ভিতরের জায়গাটা কিন্তু হচ্ছে আমার সারফেস, যার এরিয়াকে আমি এই বলতেছি, ঠিক আছে। এখন একটা ভেক্টর রাশি, একটু অন্য জিনিস একটু আলোচনা করি। যেকোনো একটা ভেক্টর রাশি ধরে নিলাম সেটা এ বা বি, ওকে, বি একটা ভেক্টর রাশি যদি ধরি, একটা ভেক্টরের কয়টা কম্পোনেন্ট থাকে বলেন তো, উপাংশ আর কি। একটা ভেক্টর রাশির কয়টা উপাংশ থাকে কেউ কি বলতে পারবেন? ওকে, আমি বলি, একটা ভেক্টর রাশির মানে যে কোনো ভেক্টর রাশি আপনি ধরেন না কেন, তার দুইটা উপাংশ থাকে। একটা হচ্ছে আনুভূমিক উপাংশ, হরিজন্টাল কম্পোনেন্ট, এই তো সবাই জানেন কিন্তু ধরতে পারতেছেন না কি প্রথমে হয়তো। সো একটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট, আনুভূমিক যেটাকে আমরা বলি। তো নরমালি যেটা
অ্যাঙ্গেল ভেক্টরটা যার সাথে অ্যাঙ্গেল করে থাকে সেটাকে আমরা হরিজন্টাল বলি। তো এটাকে আমরা হরিজন্টাল কম্পোনেন্ট বলবো, আর অন্য যেটা থাকে সেটা আমরা ভার্টিক্যাল কম্পোনেন্ট। ঠিক আছে? সো যে কোনো একটা ভেক্টর রাশির এরকম দুইটা কম্পোনেন্ট থাকে। এখন কেউ কি বলতে পারবেন তাহলে এই বি ভেক্টরটা যদি থিটা কোণ করে থাকে তাহলে এই হরিজন্টাল কম্পোনেন্টের মান কত? কেউ কি বলতে পারবেন এই কম্পোনেন্টটার মান কত? ওকে, এটা মান হচ্ছে বি cos থিটা। ঠিক আছে? সো যে কোনো একটা ভেক্টরের আপনি যদি অ্যাঙ্গেল স্যার, জানেন B আর cos ভেক্টরের theta। মান জানেন তাহলে সেটা থেকে আপনি হরিজন্টাল কম্পোনেন্টের মানটা লিখে ফেলতে পারবেন বি cos থিটা। এবার বলেন তো তাহলে ভার্টিক্যালটার মান কত? বি সাইন থিটা। বি sin থিটা। ওকে, ভেরি গুড। তাহলে ভার্টিক্যালটা সবসময় সাইন থিটা দিয়ে হয়, ভেক্টরের মান তার সাইন থিটা। সাইন অ্যাঙ্গেল। ঠিক আছে? এটা যেই কোনো ভেক্টরে যান তার এরকম একটা হরিজন্টাল কম্পোনেন্ট থাকবে, ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকবে। আপনি বুঝবেন কিভাবে কোনটা হরিজন্টাল কোনটা ভার্টিক্যাল? নরমালি দেখবেন যে যেটার সাথে অ্যাঙ্গেল করে আছে সেটাকে হরিজন্টাল ধরবেন আর অন্যটা ভার্টিক্যাল। আর হরিজন্টালটা হয় সবসময় cos থিটা, ভেক্টরের মান ইনটু cos থিটা। আমার যে ভেক্টরটা ভূমি বরাবর গুলা cos থিটা হয় আর লম্ব বরাবর। হ্যাঁ হ্যাঁ ঠিক। এখন আমাদের এখানে ভেক্টর রাশিটা হচ্ছে ই, ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে আমার ভেক্টর রাশি। তাহলে তারও আমার দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা হরিজন্টাল আর একটা ভার্টিক্যাল। সো এটা আমার যদি থিটা কোণ হয়, ই হরিজন্টাল কম্পোনেন্ট কত হবে? ই cos E থিটা। cos theta। ই cos থিটা। আর ওইটা হবে ই sin থিটা। আচ্ছা, তাহলে এই ইটার আর এ হচ্ছে এরিয়া, এরিয়া তো এ, তাহলে এর ডিরেকশনটা হচ্ছে এদিকে। মানে সরি, আমি একটু ফিগারটা একটু এদিকে একটু ক্লিয়ার করে রেখে দেখি। কালার চেঞ্জ করে দিই। তো এই ই কে আমরা ধরতেছি যে এরিয়ার সাথে সেটা যে অ্যাঙ্গেল করবে সেটা। তো এটা হচ্ছে ইর হরিজন্টাল কম্পোনেন্ট আর আরেকটা কি ইর ভার্টিক্যাল কম্পোনেন্ট। এটা হচ্ছে ইর ভার্টিক্যাল কম্পোনেন্ট। ঠিক আছে? একটু সোজা করে দিই। ওকে, তাহলে এবার বলেন তো এই হরিজন্টাল কম্পোনেন্ট এটার মান কত হবে যদি এটা থিটা কোণ করে থাকে? ই cos থিটা হবে। ই cos থিটা। এটা আমাদের ই cos থিটা আর এটা আমার ই sin থিটা। ই সাইন থিটা। sin থিটা হবে, জি। তাহলে আমাকে এবার ফ্লাক্সের আসেন, কেন এগুলো আলোচনা করলাম? ফ্লাক্সের ম্যাথমেটিক্যাল আমরা কিভাবে মাপবো? যে ফ্লাক্সটা বলতেছে ইলেকট্রিক ফিল্ডের মান আর ইলেকট্রিক ফিল্ডের হরিজন্টাল যে কম্পোনেন্টটা থাকে সেটা এ cos থিটা। দাঁড়ান এখানে একটু ইয়ে আছে, দেখি এটার মতো করে করতে যাচ্ছি যে এ ই cos থিটা। এখানে আমি একটু যেটা করাটা উচিত ছিল, একটু দাঁড়ান এটা মুছতে যাচ্ছি। ওকে, সো আবার প্রথম থেকে অ্যাকচুয়ালি এরিয়াটা আগে লিখি তাহলে সুবিধা হবে। যে ফ্লাক্সের মান হচ্ছে এরিয়া, যে সারফেসটা আপনি ধরবেন সেটা, তার সাথে ইলেকট্রিক ফিল্ডের হরিজন্টাল কম্পোনেন্ট যেটা সেটা। এই সো এটা আমি আগে লিখে ফেলছিলাম কারণ আসলে এটা ফাইনালি ই আগে আসবে, শুরুতে আমার এভাবে লেখা উচিত ছিল। তো এ ই cos থিটা, এ তো হচ্ছে আমার যে সারফেস যেটা সারফেস এরিয়াটা সেটা, ই cos থিটা হচ্ছে কি হরিজন্টাল কম্পোনেন্ট যেটা সেটা। যে ইলেকট্রিক ফিল্ড আমার সারফেসের সাথে যে থিটা কোণ করে আছে সেই থিটার দিকটাতে আমার হরিজন্টাল কম্পোনেন্টের যে মানটা সেটা হবে আমার ই cos থিটা। তাহলে এই ফ্লাক্সের ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা হচ্ছে ই cos থিটা, ই cos থিটা, বা এটাকে আমরা ই এ cos থিটাও লিখতে পারি, একই কথা। এখানে একটা জিনিস ব্যাপার হয়েছে কি জানেন, এই যে সারফেসটা আমরা ধরলাম, সারফেসের সাথে এই কম্পোনেন্টটা লম্ব করে আছে, মানে সারফেস থেকে বাইরের দিকে আছে আর কি। মানে এটা ওইভাবে চিন্তা করতে পারেন, মনে করেন হাতে একটা পেপার নিলেন, হ্যাঁ, এক টুকরা কাগজ মানে একটা পেজ নিলেন, তাহলে এই পেজটা হচ্ছে আপনার সারফেস এরিয়া। সোজা কথা, আপনি চাচ্ছেন যে এই পেজটার মধ্যে কি পরিমাণ তড়িৎ বলরেখা পাস করতেছে, তাহলে কাগজটার এরিয়াটা হচ্ছে আপনার এ। এখন কাগজ ছেদ করে যদি তড়িৎ বলরেখাগুলো মানে কাগজের ভিতর দিয়ে যেগুলো চলে যাবে যে ডিরেকশনে, সেই ডিরেকশনটা হবে কি কাগজের সাথে লম্ব, তাই না?
কাগজ ছেদ করে যেটা ভিতরের দিকে চলে যাচ্ছে সেটা কি কাগজের সাথে কি 90 ডিগ্রি করে যাচ্ছে, তাই না? লম্ব। জি লম্ব। স্যার। আর যদি আমি ওইভাবে চিন্তা করি যে কাগজের গা ঘেঁষে মানে ধাক্কা খেয়ে উপরের দিকে চলে যাচ্ছে, তাহলে সেটা কি কাগজের সাথে সমান্তরালে থাকে, তাই না? জি তো স্যার। সো এইটা আমরা এইভাবে চিন্তা করেন, এই যে এটা যদি আমার কাগজ হয়, কাগজ ছেদ করে বাইরে যেটা চলে যাচ্ছে, লম্ব বরাবর চলে যাইতেছে। হ্যাঁ সেটা হচ্ছে এই ই cos থিটা যেটা, সেটা আমার এই সারফেসের সাথে লম্বভাবে আছে। সারফেসের সাথে আমার cos থিটাটা লম্ব কম্পোনেন্ট, সারফেসের বিবেচনায় মানে লম্ব দিকে, কিন্তু ইলেকট্রিক ফিল্ডের হরিজন্টাল কম্পোনেন্ট অবশ্যই। জিনিসটা কি বোঝা গেছে? জি স্যার। সো মানে এত প্যাচ যদি বেশি কিছু প্যাচ মনে হয় তাহলে সোজা কথা এইভাবে বলবেন যে ফ্লাক্সের মান আমরা বের করি যে যে এরিয়াটা আমি বিবেচনা করব সেই এরিয়ার মান আর ইলেকট্রিক ফিল্ডের হরিজন্টাল কম্পোনেন্ট। হ্যাঁ, সাথে জাস্ট একটু অ্যাড করে দিলে আপনারটা পুরোপুরি হয়। তো ইলেকট্রিক ফিল্ড হরিজন্টাল কম্পোনেন্ট, যেই কম্পোনেন্টটা সারফেসের সাথে লম্ব করে আছে, শেষ কথা, একদম পূর্ণাঙ্গ হয়ে গেল। ঠিক আছে, আবার বলি যে ফ্লাক্সটা আমরা এভাবে মেজার করতে পারি যে ওই যে সারফেসটা বিবেচনা করব সেই সারফেস এরিয়ার মান ইনটু ইলেকট্রিক ফিল্ডের হরিজন্টাল কম্পোনেন্ট, যে কম্পোনেন্টটা সারফেসের সাথে লম্ব করে আছে, এই সারফেসের সাথে লম্ব করে আছে সেটা শেষ। তাহলে ই cos থিটা হয়ে গেল এটা। তো আমরা এখন আমাদের ওখানে চলে যাই। তাহলে ই cos থিটা আমরা লিখলাম, সেটাকে আমরা যদি আরেকটু একটু গুছায় লিখি, এ cos থিটা লিখতে পারি। তাহলে এ cos থিটাকে আমরা আবার এভাবে লিখতে পারি কিনা, ই ডট এ ভেক্টর, ই ভেক্টর ডট এ ভেক্টর। কারণ কি, আমরা এ ভেক্টর ডট বি ভেক্টর সেটা সমান কি জানি, এবি cos থিটা। ঠিক আছে, এ ডট বি এটা সূত্র হচ্ছে এবি cos থিটা। এ ক্রস বি কি সেটা, এ ক্রস বি ডট গুণন আর ক্রস গুণন ভেক্টরের এবি sin থিটা হয়, sin থিটা হয় এবং সাথে একটা ডিরেকশনের একক ভেক্টর থাকে। সো ওইদিকে না যাই, বাট সো আমার এখানে এ ডট বি এবি cos থিটা। তো আমি যদি কোথাও এবি cos থিটা পাই, সেটাকে আমি এ ডট বি ভেক্টর লিখতে পারি। সো এখানে আমাদের সেরকম কন্ডিশন, এটা যদি আমার এ ভেক্টর হয় আর এটা যদি আমার বি ভেক্টর হয়, তাহলে এটাকে আমরা এ ডট বি লিখতে পারি। সিমিলারলি এখানে আর কি ই ডট এ লিখলাম। সো এটা আমাদের আসলে ই এ cos থিটা হয়ে গেল। ঠিক আছে না? সো পরীক্ষা কি আসতে পারে, পরীক্ষা বলবে যে ফ্লাক্সের ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা কোনটা, সেটা টিক মারো। এমসিকিউ টাইপ যদি কোশ্চেন হয়, আপনাকে এখান থেকে যে কোনো একটা দিয়ে দিলাম। সো আপনি এই যদি তিনটা সম্বন্ধে ধারণা রাখেন, একই জিনিস বা তিন ভাবে লিখলাম, তাহলে আপনি সহজ আনসার দিতে পারবেন। আপনি যদি শুধু একটা পড়েন, পরীক্ষা দিলাম ভেক্টরেরটা, তাহলে তো বুঝবেন না, পারবেন না। সেই জন্য সিমিলারলি এরকম হইতে পারে, অন্যভাবে হইতে পারে যে চারটা অপশন রাখলাম, এর মধ্যে বলে দিলাম যে কোনটা ফ্লাক্সের ইকুয়েশন না। তখন কি, আপনি জানেন এই তিনটা ঠিক আছে, তাহলে অন্য যেটা এই তিনটা না সেটাকে টিক দিবেন। সব বলেই দিচ্ছি, তারপরেও পরীক্ষায় যেন খারাপ না হয় কারো, সে আশাই করি। ঠিক আছে স্যার, ফার্স্ট সিটিতে কয়টা এমসিকিউ দেওয়া দিবেন? আচ্ছা, আমি আজকের ক্লাসের শেষের দিকেই আমরা একটু প্ল্যান করব সামনের এই আমাদের অ্যাসাইনমেন্ট বা সিটি নিয়ে, তখন বলি যে কি কি জি স্যার, জি স্যার, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন। আচ্ছা, এবার আসি আমি অ্যাটেন্ডেন্সটা কল করি। ওকে, তাহলে আমরা যেটা চাচ্ছি, আমি এগুলো ক্লাসরুমে সব ডিক্লেয়ার করে দিব। জাস্ট এখন আমরা ইয়ে করতেছি আর কি, ঠিক করতেছি, ক্লাসরুমে সবই ডিক্লারেশন যাবে। 11 তারিখে আমরা অ্যাসাইনমেন্টটা হবে, ওই যে ম্যাথের উপরে হবে। আমি কি করব, ক্লাসের শুরুতে মানে ওই 6টায় হবে, একই সময় 6টার সময়। মানে স্যার টাইম তো ক্লাস টাইমই তো স্যার, তাই তো? হ্যাঁ, ক্লাস টাইমে, কিন্তু ওই রবিবারে আর কি, রবিবারে জাস্ট 11 তারিখের এটা আমাদের একটা এক্সট্রা ক্লাস আর কি। মানে তারিখ তো স্যার এটা কনফার্ম? হ্যাঁ, তারিখ আমি কনফার্ম করতেছি আপনাদেরকে, আপনাদের যদি কোনো সমস্যা না থাকে। আশা করি সমস্যার কথা না, কারণ আমি আগে দিয়ে না, দিচ্ছি। 11 তারিখে এখন সবার মতামত জানতে সমস্যা নাই। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা না, দিয়ে দেন। মানে তাহলে আমি 11 তারিখে অ্যাসাইনমেন্ট দেন স্যার, আর 15 তারিখে সিটি। তাই দিলাম। তো শুনেন, আমি এক এক করে বলে নিই। আগে অ্যাসাইনমেন্টটা বলি। ওই যেটা বললাম, ম্যাথ থাকবে
এক ঘন্টা সময় দিব, 1 ঘন্টার মধ্যে ক্লাসরুমে করে আবার ওই ক্লাসরুমে আপলোড করে দিতে হবে পিডিএফটা, যেটা আপনারা সবসময় আগে করেন। সময়টা একটু বাড়ায় দিলে ভালো হয় স্যার। টাইমের ব্যাপারে তো আমি আগে বলছি, টাইম নিয়ে সমস্যা নাই, সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আমি বলি শুনেন, আমার সাথে টাইম নিয়ে কারো সমস্যা হয় না, জাস্ট বলে রাখি যে সর্বোচ্চ চেষ্টা করতে হবে টাইমের মধ্যে দিতে, সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এরপরও যদি আপনি না পারেন, তাহলে আপনার কি কারণে পারলেন না সেটা যদি আমাকে বলেন, ওই আমি বিবেচনা করে সেটা আমি অ্যাকসেপ্ট করব, সমস্যা নাই। এমন কারোই হয় নাই যে কারোটা অ্যাকসেপ্ট করি নাই, এমন কারোই হয় নাই, কিন্তু যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে আর কি, যে কেন আপনি লেট করলেন। তাহলে এই অ্যাসাইনমেন্টটা যাবে আমাদের এই তারিখে, এবং কি হবে সেটা বুঝলেন। ম্যাথ যেগুলো করাইছি ওগুলো দেখা শুরু করেন, আর সাথে সাথে সিটির জন্য প্রিপারেশন নেওয়া শুরু করেন। সিটি হবে, এই প্রথম সিটিটা আমি এমসিকিউ টাইপ কোশ্চেন দেব, গুগল ফর্মে 15টা এমসিকিউ দিব, সেই 15টা এমসিকিউতে এমসিকিউ শুধু ক্লিক করবেন, সে তাতে হয়ে যাবে এই আর কি। সো এমসিকিউ টাইপ কোশ্চেন আমি তো এই যে পড়ার সময় বারবারই কতভাবে দেখাই কি ধরনের কোশ্চেন হবে, তারপরেও পরীক্ষার আগে দরকার হলে আমরা আগামী ক্লাসে আরেকটু ডিটেলস বলতে পারবো, আরেকটু পড়ানোর পরে, এখনো তো অনেক পড়া বাকি আছে। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো? 11 তারিখে অ্যাসাইনমেন্ট, 15 তারিখে সিটি, আর সামনের ক্লাসটা 15 তারিখে সিটি। হ্যাঁ, সামনের ক্লাসটা 8 তারিখ আমরা সামনের ক্লাস করব। ঠিক আছে স্যার 11 তারিখের এইটা আরেক ডেট, মানে এইটা একটু পিছিয়ে দেবে না সময়টা? 6টা দিকে একটু সমস্যা হয় স্যার। ওকে, এটা ভালো বলছেন। তাহলে স্যার একটা কাজ করেন স্যার, 8টা থেকে দেন স্যার, ওইটা বেটার না হয় না, মেবি 8টা থেকে সমস্যা হয়ে যায়, কারণ কি অনেকেই আছে যে আপনার পরে ইয়া করে, মানে ওই অফিস টফিস এগুলো বার করে, মানে অনেক পরে 7:15 ছিল, 7:15 মাগরিবের পরে, ঠিক আছে? তাহলে আমি 7:15 অ্যাসাইনমেন্ট 7:15 দিব। ওকে জি স্যার, জি ঠিক আছে। জি স্যার। ওকে, আচ্ছা, তাহলে গাউস লটা কি আজকে শুরু করব কিনা ভাবতেছি। আপনাদের কি ধৈর্য আছে? এই টপিক শুরু করব এটা? স্যার 8 তারিখের পর্যন্ত, স্যার 8 তারিখের পর্যন্ত যতদূর পারবেন ওই পর্যন্ত কি নিবেন সিটি এমসিকিউ? একটু সিলেবাসটা কমাই দিলে ভালো হয় না? না শুনেন, মানে আচ্ছা, আজকে যে পড়ালেন সিলেবাসটা একটু বড়ই হয়ে যাচ্ছে স্যার। না, এটা নিয়ে আমি বলবো। আশিকুজ্জামান, আপনি কিছু বলবেন? হ্যান্ড রেজ করছেন। জি স্যার বলেন। স্যার আমি এর আগে স্যার ক্লাস করছি, আমার এলাকায় খুব নেটের প্রবলেম স্যার, মানে অল্প অল্প করে ক্লাস করছি, নেটে মানে প্রচুর প্রবলেমের কারণে আমি প্রেজেন্টের সময় আমি স্যার থাকতে পারিনি স্যার। প্রেজেন্টের টপিক তো শেষ হয়ে গেছে, এখন প্রেজেন্টের টপিক এখন বাদ দেন, এখন অন্য টপিক। স্যার এই যে স্যার এখন আমি লেটে প্রেজেন্ট দিলাম, দেন স্যার তারপরে স্যার আমি বলতে যাব ওই সময় স্যার নেট প্রবলেমের কারণে। শুনেন, আমি ওই যে ক্লাসের অন্য সবাই জানে এই সমস্যার কারণে যদি কেউ প্রেজেন্ট না দিতে পারে, তারও সমাধান ক্লাসে বলা আছে, তাই না? তো সেটা হচ্ছে আপনি অন্য কাউকে বলে যাবেন, আপনার নাম যখন আমি ডাকবো তখন আপনারটা যেন বলে, তাহলে দিয়ে দিব। তাই তো সমাধান তো এসব সব সমস্যার সমাধান আলোচনা করা আছে। চ্যাট বক্সে দিয়ে দিই, তো দেওয়ার পর তো মানে দিয়ে ঢোকার পরে আমি চ্যাট বক্সে আমার আইডিটা দিয়ে দিই, তারপর দেখি না চ্যাট বক্সে তো কতভাবে অ্যাটেন্ডেন্স দেব, চ্যাট বক্স থেকে দেব আবার ডাইরেক্ট নেব, এতভাবে তো নেওয়া যাবে না, তাই না? আপনি অন্য কাউকে বলে যাবেন। ঠিক আছে, 2-1 দিন মিস হলে এটা কোনো সমস্যা না, অ্যাটেন্ডেন্সেও তো আহামরি মার্ক না, ঠিক আছে? দেখছি স্যার অনেক 3 দিন 4 দিন মতো মিস হয়ে গেছে স্যার, এর জন্য স্যার আপনি যদি এখন মানে ক্লাস ঠিকমতো না করতে পারেন তাহলে তো মিস হবেই, তাই না? আর যদি অন্য কাউকে দিয়েও ম্যানেজ করতে না পারেন তাহলে মিস হবে না। আমি তো আগের গুলো আর দিতে পারবো না, সবাই ভালো করে জানে যে মানে আজকেরটা আজকে আমি সর্বোচ্চ চেষ্টা করবো ঠিক করার জন্য। অ্যাটেন্ডেন্স নিয়ে আসলে কথা বলতে আমার ইচ্ছা করে না, বুঝছেন? কারণ আপনারা সবাই জানেন যে আমি অ্যাটেন্ডেন্স সবাই দিয়েই দিই, তাই না? তো এখানে আসলে আজকেরটা আজকে আপনি যেভাবে পারেন ঠিক করেন, গত যেগুলো গেছে সামনে গুলা চেষ্টা করেন, আপনি না থাকলেও যেন আপনার হয়ে কেউ বলে দিতে পারে যে স্যার এই ছিল এখন নাই, এছাড়া আর কিছু করতে পারবো না, বুঝছেন? মানে এগুলো প্রতিনিয়ত রিপোর্ট করতে হয়, প্রতিনিয়ত রিপোর্ট দিতে হয়, এগুলো সব জমা দিতে হয় যে ক্লাসে কে কখন ছিল, কয়জন ছিল, আন্দাজি দিয়ে দিলে সবকিছু হয় না। আচ্ছা ঠিক আছে, এবার অন্য কথা যায়, ইম্পর্টেন্ট কথায় যায়, সেটা হচ্ছে যেগুলো বলতেছিলেন যে স্যার সিলেবাস কমাই জানে সেই জান। একটা কথা খুব মনোযোগ দিয়ে শুনেন, আপনি মিড টার্ম পর্যন্ত আমাদের যতটুকু পড়ানোর আছে না, ততটুকের মধ্যে
আমি যদি মানে বেশিরভাগ পড়াইয়া সেটা সিটিতে দিয়ে দিতে পারি, তাহলে বুঝতে পারেন যে ওই কাইন্ড অফ ওই সব প্রশ্নই আপনার মিড টার্মে আসবে। ঠিক আছে, এখন মনে করেন আমি অল্প একটু পড়াইয়া তাতে সিটে নিয়ে নিলাম, তাহলে বেশিরভাগ একটা পার্ট কিন্তু আপনার দেখা যাচ্ছে কি সিটির পরে আমি পড়াইতেছি, ওগুলা থেকে কি ধরনের কোশ্চেন হবে আপনারা কিন্তু সেটা পুরোপুরি হাতে পাইলেন না একদম পুরোপুরি। কিন্তু আমি যদি পুরো সিলেবাসটা মানে অনেক দূর পড়ানোর পরে মোটামুটি আমি বুঝি যে এগুলা থেকে আমার মিড টার্মে হবে, ওই কাইন্ড অফ কোশ্চেন যদি সিটিতে থাকে ফাইনাল মিডের জন্য কিন্তু আপনার ভালো প্রিপারেশন হবে। সেই জন্য সিটি আমি চাইলে প্রথম 2 টপিকের উপর 3 টপিকের উপর নিব, সেটা আসলে আপনাদের ভালো হবে না। আমি চাইলে নিতে পারি, হয়তো সিটি একটাতে ভালো পাবেন, কিন্তু সিটি একটা হয়ে যাবে আপনার 3টার এভারেজ, আর মিড টার্ম আপনি যা পাবেন তাই। ইম্পর্টেন্ট তো মিড টার্ম, ঠিক আছে, সেটা একটা কথা। আর একটা কথা হচ্ছে যে এই ম্যাথ তো আজকে যা করাইলাম এবং আগামী ক্লাসে যা করাবো এর উপরে থাকবে। সোজা কথা প্রত্যেকটা পরীক্ষায় আমি পরীক্ষার আগের দিন পর্যন্ত আগের ক্লাস পর্যন্ত যা পড়াবো তার উপরে পরীক্ষা হবে। আর ম্যাথ যে বলতেছেন অনেকগুলা, সত্য কথা কি জানেন, ম্যাথ অনেকগুলা ঠিক আছে, সূত্র আছে আমার 2টা বা 3টা বড় জোর। বলেন এই 2-3টার বাইরে কোনো সূত্র আমাকে দেখাইতে পারবেন? না স্যার, সেটা ঠিক কুলম্বস আছে। ল F = 1/4 Q1 Q2 বার স্কয়ার, এটা। আর তারপরে হইলো আমার আজকে ইলেকট্রিক ফিল্ডে করলাম E = F/Q কে যদি ধরি সেটা একটা, আর অথবা E = 1/4 Q বার স্কয়ার। এই 3টে সূত্রের বাইরে তো আমি দেখি না। তাহলে অনেক অনেক আপনি তো দরকার হচ্ছে আপনার সূত্র জানা, সূত্রটা বোঝা, অঙ্ক 20-25টা থাকুক, অসুবিধা কি? আপনি কি 20-25টা করলে মনে করেন সেখানে কমন আসবে? ওটা তো আপনার দরকার নাই, আপনার দরকার হচ্ছে সূত্রটা বোঝা। তো আমি এখানে যেমন আমি ক্লাসে অনেক ম্যাথ করাইছি ঠিক আছে, কিন্তু সবগুলা ঘুরে ফিরে একই দিকেরই। সেই জন্য মনে করেন এগুলা থেকে কমাইবো বা আমি কি কমানোর কিছু নাইও, তো ওইটা জি স্যার, সমস্যা নেই চিন্তা করেন না। স্যার। প্রথম পরীক্ষা তো আমার জি সাথে প্রথম পরীক্ষা তো এগুলা নিয়ে হয়তো একটু বেশি টেনশন করতেছেন বা ভাবতেছেন যে কঠিন হবে, সিলেবাস বড় হয়ে যাচ্ছে। চিন্তা করার দরকার নাই, রেগুলারলি পরীক্ষা অ্যাটেন্ড করেন, দেখবেন সবকিছু ইজি আছে, কারোর কোনো সমস্যা হয় না, ইনশাআল্লাহ আপনাদের সমস্যা হবে না। জি স্যার, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু 8টা যেহেতু বেজে গেছে, আজকে গাউস লটা শুরু না করি, কারণ এটার সাথে আমার অন্য টপিকটাও রিলেটেড আছে। জি স্যার। এটা আমি পরবর্তীতে কালকে পরবর্তী ক্লাস থেকে শুরু করব, ঠিক আছে? ওকে স্যার, আচ্ছা, ঠিক আমি আছে। ক্লাসটা আপলোড করে দিব, ওকে স্যার। এই যে এখনই এটা ইয়া হওয়ার পরে আপনারা কিন্তু দেখে নেবেন, কারণ এগুলো না হলে আপনি অনেকেই তো ক্লাস করে না, এগুলো না হলে সমস্যা। ওকে, আসসালামু আলাইকুম স্যার।